ম্যাজিক রিয়েলিটি থেকে গ্রাউন্ড রিয়েলিটি, এভাবে যারা ব্যবহার করতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে, তাদের হাতেই হয় এর সঠিক প্রয়োগ। ব্যক্তিগত ও ব্যবসায়িক দুরকম ক্ষেত্রেই কিভাবে কাজে লাগানো যায় এআইকে, শুনলে আশ্চর্য হবেন। পাওয়ার ইন বেঙ্গল। পাওয়ার ইন বেঙ্গল বাংলা শিল্পের নবজাগরণ। কাজেই বাংলায় মানে শুধুমাত্র কলকাতা বা আসানসোল দুর্গাপুরের মতো উন্নত শহর নয়, পাশাপাশি জেলাও, বিভিন্ন জেলায় কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। সেখানে পাওয়ার ইন বেঙ্গলের অর্থাৎ বাংলার শিল্পের নবজাগরণের ক্ষেত্রে কতটা এগিয়ে যাচ্ছে বাংলা, কতটা এগোচ্ছে জেলাগুলি, সেই বিষয়ে তুলে ধরতে আজ কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তা কিন্তু হাওড়ার বালি। এই বালিতেই এমন এক উদ্যোগ রয়েছে যা এই মুহূর্তে সব থেকে আলোচিত চর্চিত বিষয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই প্রযুক্তি। পাওয়ার ইন বেঙ্গল, আপনাদের কাছে আমরা প্রত্যেকবার কিন্তু কিছু ইউনিক বিষয় নিয়ে আসি যা শিল্পের দিশা দেখায়, কর্মসংস্থানের দিশারি হয়ে ওঠে, বা যদি মনে করেন আপনি উদ্যোগপতি হতে চান তাহলেও কিন্তু বিভিন্ন বিষয় আপনার সামনে পথ হিসাবে খুলে দিতে পারে। ঠিক তেমনই আজকের এই এপিসোডও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এপিসোড হতে চলেছে, কারণ এই মুহূর্তে যে বিষয় নিয়ে আজকে আমরা এই এপিসোডে কথা বলবো তা বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে এবং আলোচিত চর্চিত বিষয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একেবারে ঠিক ধরেছেন, এআই। আজকে আমরা ওয়েলকাম করব আমাদের এই এপিসোডে ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রিজন অ্যানালিটিক্স সফটেক প্রাইভেট লিমিটেডের মিস্টার বিপ্লব জানা। নমস্কার, ওঙ্কার বাংলার পাওয়ার ইন বেঙ্গলে আপনাকে অনেক স্বাগত জানাই। মিস্টার জানা, এই মুহূর্তে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অত্যন্ত চর্চিত একটি বিষয়, এআই জানিয়ে মানুষের জানা তো আছে, শব্দটির সাথে পরিচিত, বহুল পরিচিত মানুষ, কিছু ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহারও করছি, কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলি সম্পর্কে বা বলা যেতে পারে সঠিক ধারণাটা কিন্তু বহু মানুষের কম। এক্ষেত্রে এই বিষয় নিয়ে আপনি কাজ করছেন এবং সেক্ষেত্রে সফলতার সাথে কাজ করছেন। তো আপনার কাছে বুঝবো প্রথমেই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কাজের ক্ষেত্রে কতটা সহায়ক, এবং এই বিষয়ে আপনারা যেভাবে কাজ করেন এআই এর কোন পার্টটা বা কোন দিকটা নিয়ে কাজ করেন। দেখুন, আমাদের অর্গানাইজেশন রিজন, আমরা মূলত ডিসিশন ইন্টেলিজেন্সের উপর কাজ করি। আমরা এআই এর সেই সেক্টরটা নিয়ে কাজ করি যেখানে এআই আমাদেরকে বা কোনো একটা বিজনেসকে গাইড করবে বা সাজেস্ট করবে ফর প্রপার ডিসিশন মেকিং। তো সেই পার্টটা মূলত আমাদের সলিউশন বা আমাদের এতে রয়েছে। এক্ষেত্রে এটা কিন্তু আরো বেশি বলা যেতে পারে কৌতূহল উদ্দীপক হতে চলেছে, তার কারণ যে ডিসিশন মেকিং যখনই হয়, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, পার্সোনাল লাইফের ক্ষেত্রে হোক, আমরা কিন্তু নিজস্ব বুদ্ধির ওপরে বিশেষ করে ডিপেন্ড করি, কিন্তু এক্ষেত্রে এআই ভিত্তিক ডিসিশন কোম্পানি যখন নিচ্ছে, কিভাবে নিচ্ছে একটু বিস্তারিত বুঝবো। ধরুন, দুটো অর্গানাইজেশন রয়েছে, একটা এ একটা বি, দুজনেই ধরুন সারওয়ানি ম্যানুফ্যাকচারিং করছে, তাদের ম্যানুফ্যাকচারিং করছে এবং তারা অল ওভার ইন্ডিয়া সেল করছে, এবং ধরুন দুটো অর্গানাইজেশনই থ্রু আউট দ্য ইন্ডিয়া 50টা করে স্টোর রয়েছে। এবার একটা অর্গানাইজেশন কী করেছে, তাদের যেমন সেলসম্যান রয়েছে, তাদের যেমন ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, তাদের যেমন যে ফ্যাব্রিক চুজ করে সেই রকম লোক রয়েছে, তেমনি তার একটা সলিড বড় টিম রয়েছে যারা তাদের ডে টু ডে অপারেশনের উপর বেস করে আইডেন্টিফাই করছে যে এখানে এই স্টাইলটা কাজ করছে ভালো, এখানে এই সাইজটা ভালো কাজ করছে, ওখানে ওই ডিজাইনটা দরকার, এখানে ইনভেন্টারি শর্টেজ আছে, এবং সেই অনুযায়ী সেই বিজনেসটা তারা করছে। এটা আমি বললাম বিজনেসম্যান এর কথা, যার একটা সেপারেট টিম রয়েছে যে তাকে হেল্প করছে ডিসিশন মেকিংয়ের জন্য।
আর একটা অর্গানাইজেশন বি, সেম ভার্টিক্যাল, সেম কাজ করছে, কিন্তু তার কাছে একটা মাত্র লোক, তার মনে হয়েছে যে ডিসিশন মেকিং বা রিপোর্টের জন্য এক্সেল ইজ কাফি সাফিসিয়েন্ট, তো তার কাছে ওই একটাই লোক আছে, সে ওই সারাদিন ধরে সারা মাস ধরে বসে কিছু ডেটা নিয়ে কাজকর্ম করে দেয় এবং সে তার উপর বেস করে ডিসিশন নেয়। এবং আপনি যদি ওভার দ্য পিরিয়ড পারফরমেন্স দেখেন তাহলে দেখবেন যে 2 থেকে 5 বছরের মধ্যে এই অর্গানাইজেশনটা একটা অন্য লেভেলে পৌঁছে যাবে, যেটা কখনোই বি অর্গানাইজেশনের পক্ষে সম্ভব নয়। এবার বি অর্গানাইজেশন কেন পারছে না? 1 নম্বর, তার হয়তো নলেজ নেই, তার হয়তো রিসোর্স নেই, বা এই ধরনের একটা ডিসিশন মেকিংয়ের জন্য যে টিম নিয়ে চলতে হবে সেই ইনভেস্টমেন্ট ক্যাপাবিলিটি হয়তো তার নেই। তাহলে কি তারা বিজনেসে এইভাবেই মার খাবে? ইজ ইট পসিবল? তাহলে আমরা আজকের দিনে এই যে এত কথা বলি এআই নিয়ে, তাহলে কীভাবে আমরা তাদের হেল্প করতে পারি? তো আমাদের রিজনে আমরা একটা সলিউশনই বানিয়েছি, রিজন রিটেল এআই বা রিটেল আইকিউ। সেটা কি করছে, এই যে বললাম বি অর্গানাইজেশনটা, তার কোনো টিমই লাগবে না, সে আমার এই সলিউশনটা বা আমাদের রিজনের এই সলিউশনটা, তার যে বিজনেস সে ডে টু ডে করছে সেইটাকে দেখে অটোমেটিক্যালি ইচ অ্যান্ড এভরি ডে তাদের ম্যানেজমেন্টকে জানাবে যে আপনার এই প্রোডাক্টটা ভালো চলছে, এই স্টোরে ইনভেন্টরি নেই, শর্টেজ হচ্ছে, তাড়াতাড়ি পুশ করুন, এই কাস্টমারটা খুব ভালো কিন্তু কয়েকদিন ধরে আসেনি, একে একটুখানি কোনো ডিসকাউন্ট দিন যাতে করে আরেকবার রিপিট কাস্টমার হয়। তো তাহলে দেখুন, একটা কমপ্লিট টিম, যেটা এই অর্গানাইজেশনটা ছিল বি অর্গানাইজেশন নেই, কিন্তু আমাদের এই যে সলিউশন ওই বি অর্গানাইজেশনকে পুরো টিমটাকে একটা সলিউশন রিপ্লেস করছে। তো তাহলে ওই বি অর্গানাইজেশনটার পিছিয়ে থাকবে না, তো এই ব্যাপারে তাকে হেল্প করতে পারে। এবং থার্ডলি দেখুন, আমি যত বছর ধরে, লাস্ট 20 বছর ধরে আমি চাকরি করছি, অনেক ব্র্যান্ডের সঙ্গেও চাকরি করেছি, থ্রুআউট দ্য ইন্ডিয়া আমাকে যেতে হয়েছে। একটা মেজর যে প্রবলেম আমি দেখতে পাই সেটা হচ্ছে যে ধরুন বিজনেস ওনার, ডিসিশন মেকার বা যারা হয়তো টপ লেভেল ম্যানেজমেন্ট আছে, তারা হয়তো ইংরেজিটা পারে, কিন্তু টায়ার 2 টায়ার 3 সিটিতে আপনি যদি যান সেখানে কিন্তু দেখবেন যে তারা হয়তো বিজনেসটা ভালো পারে কিন্তু তারা ওই ইংলিশে হয়তো অতটা দক্ষ নয়। এবার আপনার যত অ্যানালিসিস হচ্ছে, যত কিছু রিপোর্ট হচ্ছে, আপনি বাইরে কোনো একটা অর্গানাইজেশনকে নিয়ে এসছেন, তারাও অ্যানালিসিস করে রিপোর্ট দিচ্ছে, সবই তো ইংলিশে, তাহলে কী হবে? তাহলে তো একটা নলেজ গ্যাপ থেকে যাচ্ছে আপনার। তো আমরা এই যে সলিউশন যেটা তৈরি করেছি এটা মাল্টিলিঙ্গুয়াল। তো যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল, ইফি তামিল, তেলেগু, বাংলা, মালায়ালাম, সে সেই ব্যাপারে কোয়েরি করবে, সেই নিজের ল্যাঙ্গুয়েজে কোয়েরি করবে এবং আমাদের এই সলিউশন তাকে সেই ল্যাঙ্গুয়েজে অ্যান্সার দেবে। মিস্টার জানা, আপনি এই বিষয়টা বলতে গিয়ে যখন রিটেলের ক্ষেত্রটা বললেন তখন তো বুঝলাম, কিন্তু একটা বিষয় আপনি টাচ করে বেরিয়েছিলেন যে হেলথের ক্ষেত্রে তাহলে এআই কতটা ডিসিশন মেকিং এর সাহায্য করছে, আর যদি করে তাহলে কিভাবে করছে? দেখুন, হেলথ কেয়ারের জন্যেও না আমাদের একটা এআই বেস সলিউশনস আমরা তৈরি করেছি, যেটা রিজন কেয়ার আইকিউ আমরা নাম দিয়েছি। তো সেটা কিভাবে আমাদের ডিসিশন নিতে হেল্প করে, ধরুন আমি আপনার সাথে কথা বলছি এখন, তো কথা বলতে বলতে অ্যাক্সিডেন্ট বা মানুষের হেলথ তো কেউ বলতে পারে না, অল অফ এ সাডেন হয়তো এমন কিছু একটা ইনসিডেন্ট হলো, আমি অসুস্থ হয়ে পড়লাম। তো আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আপনি কি করবেন, রাইট? সো আমাদের সলিউশন, আমি যে অসুস্থ হয়ে পড়ছি তার নিশ্চয়ই কিছু নেচার রয়েছে তার, আমি হয়তো খুব ঘামছি বা কিছু একটা সাডেন এনিথিং। আমরা রিসেন্টলি দেখলাম কলকাতাতেই একটা ইনসিডেন্ট হয়ে গেছে এরকম টাইপের। তো আমাদের এই সলিউশন ডিপেন্ডিং আপন দ্য নেচার, যেটা আমার দেখা যাচ্ছে, তার উপর বেস করে ইমিডিয়েটলি গাইড করতে পারে যে আমাকে ঠিক করার জন্য ইমিডিয়েটলি কী স্টেপ নেওয়া উচিত। হয়তো এটা হতে পারে, ও হয়তো বললো যে ইমিডিয়েটলি ঠান্ডা জল খাওয়ান বা সামথিং এলস, রাইট? এটা হচ্ছে একটা পার্ট। আবার এটা হতে পারে ও হয়তো আপনাকে গাইড করলো যে এই এনার যা দেখছি আমি, তাতে আমার মনে হয় ইমিডিয়েটলি ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। এখানে ডক্টর কোথায়? তাহলে আমাকে কী করতে হবে? আমাকে বাইরে বেরিয়ে সার্চ করতে হবে কোথায় ডক্টর আছে, হসপিটাল আছে, এখন কোনটা ওপেন আছে, এইগুলো। তো আমাদের এই সলিউশনের মধ্যে আমি যদি বলি যে ফাইন্ড ডক্টর আর ফাইন্ড হসপিটাল, ও ইমিডিয়েটলি এই পার্টিকুলার এরিয়াতে ডিপেন্ডিং আপন সার্টেন কিলোমিটার্স কোন কোন হসপিটাল ওপেন রয়েছে, কোথায় কি ডক্টর অ্যাভেলেবেল রয়েছে,
আমাদের গুগল ম্যাপ থেকে দেখিয়ে দিতে পারে যে ওই পার্টিকুলার হসপিটালে যেতে কতক্ষণ টাইম লাগতে পারে। সো এভরিথিং এগুলো আমাকে সাজেস্ট করছে। তো তাহলে কি হচ্ছে, আপনি ডিসিশন নিতে পারছেন আমাকে বাঁচানোর জন্যে, আমাকে প্রপারলি সুস্থ করার জন্যে আপনি কোথায় যাবেন, কত তাড়াতাড়ি পৌঁছবেন। এআই সহজ করে দেয় জীবনযাত্রা, সন্দেহ নেই। তা বলে কি তা হয়ে উঠতে পারে সৃজনশীলতা বা রক্তমাংসের মানুষের বিকল্প? কি বলছেন তরুণ উদ্যোগপতি রেজিন অ্যানালিটিকের বিপ্লব জানা? আমরা পাওয়ার ইন বেঙ্গলে কর্মসংস্থানের বিষয় নিয়ে কথা বলি এবং যারা আমাদের দর্শক রয়েছে তাদেরকে আমরা কর্মসংস্থানের বিষয় দিশা দেখানোর চেষ্টা করি। সেক্ষেত্রে একটা প্রশ্ন তো এক্ষেত্রে আসছে, যেহেতু কোম্পানিগুলি এখন এআই ভিত্তিক হয়ে যাচ্ছে বা বলা যেতে পারে হতে হচ্ছে, সেক্ষেত্রে যারা চাকরি খুঁজছেন বা যারা পড়াশোনা করছেন এবং যাদের মনে হচ্ছে যে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে বা কিভাবে এগোলে আমার কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে এআই এর বিষয়টা কি কর্মসংস্থানের সুযোগ অনেকটা খুলে দিচ্ছে? অবশ্যই খুলে দিচ্ছে। দেখুন, আমাদের একটা সময় ছিল যে একটা ক্যান্ডিডেট যখন আসছে জবের জন্যে, সে আইদার কম্পিউটার এডুকেটেড না কম্পিউটার এডুকেটেড না, এটা একটা সময় ছিল। কম্পিউটার জানে না কম্পিউটার জানে না, তার উপর বেস করে তাকে রিক্রুট করা হতো। আজকে সেই জিনিসটা চলে এসেছে এআই এ, যে একটা ক্যান্ডিডেট সে এআই কতটা জানে, বা এআই কতটা জানে বলতে সে যে ফিল্ডে কাজ করতে চাইছে সেই ফিল্ডে সে এআইকে কতটা নিয়ে চলতে পারে। এবার এখানে আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এই যখন আমরা বলছি এআই কতটা জানে বা এআইকে নিয়ে কতটা কাজ করতে পারে, তার জন্যে তাকে কিন্তু খুব বেশি টেকনিক্যাল হতে হবে না, খুব বেশি পড়াশোনা জানা হতে হবে তাও নয়। সে হয়তো মিডিয়াম লিটারেট, ঠিক আছে, কিন্তু সে যে সেক্টরটা নিয়ে কাজ করে, সে হয়তো ডিজিটাল কন্টেন্ট তৈরি করে, সেই কন্টেন্টটা কিন্তু সে এআই এর বিভিন্ন টুল দিয়ে, এআই যখন ব্যবহার করছি সেটা কিন্তু এইটা নয় যে আমি চ্যাটজিপিটি অনলি ইউজ করছি, প্রচুর টুল আছে। তো ওই কন্টেন্ট ডিজাইনের জন্য যে টুলগুলো অ্যাভেলেবেল আছে সেইটাকে সে হয়তো খুব ভালো শিখেছে, এবার সেটা সে ইউজ করছে। তো আজকের দিনে এরকম হয়েছে যে আমরা যখন একটা ক্যান্ডিডেটকে রিক্রুট করছি, তার টেকনিক্যাল কোয়ালিফিকেশান ঠিক আছে, একটা সার্টেন লেভেল অবধি হয়তো আছে, কিন্তু এটা ম্যান্ডেটরি নয় আমাদের কাছে অন্তত যে তাকে বিটেক হতেই হবে, এমটেক হতেই হবে, বা তাদের যে পারপাসে আমরা তাকে নিচ্ছি সে ডিজিটাল কন্টেন্ট তৈরি করবে। তাহলে সেই ডিজিটাল কন্টেন্টের জন্য যে এআই টুলগুলো আছে সেইটা সে যদি খুব ভালো করে শিখে আসতে পারে, কাজ করতে পারে, তাহলে অবভিয়াসলি তার জন্য একটা নতুন জায়গা খুলে যাচ্ছে। এক্ষেত্রে যদি কেউ উদ্যোগপতি হতে চায় এবং যেমন আপনি নিজের কোম্পানি তৈরি করেছেন এবং এতজন এমপ্লয়িজকে আপনি এমপ্লয়মেন্ট দিয়েছেন, এমপ্লয়মেন্টের ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, সেক্ষেত্রে যদি এই ভাবনা কারোর থাকে এবং এই প্রফেশনে আসতে চায়, তাহলে সেক্ষেত্রে কিভাবে ভাবতে পারে, সে কী ধরনের কোয়ালিফিকেশন তার দরকার হবে বা ভাবনাটা একটু যদি সেটা আমাদের দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নেন। দেখুন, আমার যেটা নিজস্ব ধারণা সেটা হচ্ছে যে আজকের দিনে এই এআই বাস যেটা এসেছে, সবাই এআই নিয়ে কথা বলছে, বা অনেকেই ভাবছে এআই এর একটা স্টার্ট আপ যদি করা যায়, এআই অর্গানাইজেশন তৈরি করা যায়, কিন্তু তার জন্যে খুব বড় ফান্ডিং, খুব বড় ইনফ্রাস্ট্রাকচার, খুব বড় টিম এসবের কিন্তু দরকার নেই। যদি কারোর কাছে একটা রিয়েল লাইফ প্রবলেম থাকে, যে প্রবলেমটা সত্যিই সলভ করা দরকার, এবং সেই প্রবলেমের সলভ সে যদি সত্যি এআই দিয়ে করতে পারে, এবং ওই এআই দিয়ে ওই পার্টিকুলার প্রবলেমটা সলভ করার পর যদি সেটা সত্যি মানুষের কাছে বা বিজনেসের কাছে তার ইউজফুলনেসটা বোঝাতে পারে, তাহলে অবভিয়াসলি তার স্টার্ট আপ সে নিয়ে করতেই পারে, এবং সেটা অবভিয়াসলি আস্তে আস্তে বড় হবে। এবার মিস্টার জানা একটা কোয়েশ্চেনে আসবো, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব, যেমনটা দর্শকদেরও আমি বলছিলাম যে খুব চর্চিত বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। মানুষের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হচ্ছে এবং বলা যেতে পারে বেশ কিছু অভিযোগও মানুষের মধ্যে তৈরি হচ্ছে যে, যেমনটা আমরা জানতাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, ঠিক সেরকমভাবে এআই আশীর্বাদ না অভিশাপ। এই জায়গাটায় প্রশ্ন যদি আপনার কাছে রাখি, বর্তমান যুগে এআই কি কর্মসংস্থানের পরিধি কমিয়ে দিতে পারে, বা কমিয়ে দেওয়ার যে অভিযোগটা মানুষ তুলে আনছেন, ভাবনা চিন্তা করছেন, সেটা কি সঠিক? দেখুন, এটার দুটো উত্তর হয় বা দুটো ভাবে এটাকে দেখা যেতে পারে। এক হচ্ছে যে যেটা শোনা যাচ্ছে যে এআই এর জন্যে জব চলে যাচ্ছে বা জবের পরিধি কমে যাচ্ছে, বা বিভিন্ন অর্গানাইজেশন প্রচুর ম্যানপাওয়ারকে তারা কমিয়ে দিচ্ছে।
এটা একদিক থেকে সত্যি অবভিয়াসলি, কারণ রিসেন্ট আপনারা নিউজে দেখেছেন যে ওরাকেল 7,000 অফ পিপলকে তারা করেছে। কিন্তু এগুলো কোন কাজ? এগুলো সেই ধরনের কাজ যেখানে আপনার রিপিটেটিভ ওয়ার্ক হয়তো বেশি রয়েছে, ঠিক আছে, যেটা হয়তো হিউম্যান না হলেও চলবে। কিন্তু তার সাথে সাথে এই যখন আমি বলছি যে প্রত্যেকটা অর্গানাইজেশনকে এআই নিয়ে চলতেই হবে, এআই ইউজ করতেই হবে, তো ন্যাচারালি এআই স্পেসিফিক প্রচুর ওপেনিংস হচ্ছে, মাল্টিপল ডেজিগনেশনস, মাল্টিপল ভার্টিকালস থাকছে, কেউ প্রম্পট ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ডেটা অ্যানালিটিক্স হচ্ছে, কেউ এলএলএম ম্যানেজমেন্ট করছে, এবং একটা নতুন রোল অলটুগেদার তৈরি হয়ে যাচ্ছে, এবং সেখানে কিন্তু জব অপরচুনিটি অবভিয়াসলি বাড়ছে, মানে কমার কোনো জায়গা নেই। মানে ব্যাপারটা কি হচ্ছে বলুন তো, বহুকাল আগে আমরা যেহেতু এই হাওড়া স্টেশনের খুব কাছাকাছি রয়েছি, কলকাতাতে হাওড়া রয়েছে, শিয়ালদা স্টেশন রয়েছে, আমরা দেখেছি যে আগে ওই কয়লা ইঞ্জিন চলতো, কয়লা ইঞ্জিন চলতো, ট্রেন ড্রাইভার চালাতেন। এখন আমরা দেখছি বন্দে ভারত চলছে, তো ট্রেন তো চলছে, আগেও কেউ চালাতো, এখনও কেউ চালাচ্ছেন। আগে যিনি চালাতেন তার একরকম টেকনোলজিক্যাল তার কনফিডেন্স থাকতো, এখন অন্যরকম আসছে। কিন্তু অবভিয়াসলি ম্যানপাওয়ার তো লাগবেই, এবং এআই জব কমাচ্ছে না। আপনি যদি লেটেস্ট স্ট্যাটিস্টিক্স দেখেন, এআই রিলেটেড জব লাস্ট 1 ইয়ারে 32% ইন্ডিয়াতে বেড়েছে। স্কোপ, অবভিয়াসলি স্কোপ রয়েছে। এআই এর হাত ধরে দুনিয়া এগোচ্ছে ভারতও। কলকাতা কি ভাবছে? ভারত এক্ষেত্রে কতটা এগিয়ে রয়েছে, বা আদৌ কি এগিয়ে রয়েছে? না, অবশ্যই ভারতে এগিয়ে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এআই এর উপরে ভারতে প্রচুর ভালো কাজ হচ্ছে, প্রচুর এআই স্টার্ট আপ রয়েছে, এবং গবেষণাভিত্তিক কাজও প্রচুর ভালো হচ্ছে। 2025-এ স্ট্যানফোর্ডের একটা সার্ভে হয়েছিল, যেখানে বলছে যে এই এআই রিলেটেড গবেষণা বা এআই রিলেটেড কাজে আজকের দিনে দাঁড়িয়ে ওয়ার্ল্ডে ভারতের পজিশন 3 নম্বরে, ইউএস এন্ড চীনের পরেই। তো ভীষণ রকমভাবে কাজ হচ্ছে এআই নিয়ে। যেমনটা আপনি বললেন মিস্টার জানা, যে ভারত অনেকটাই এই জায়গায় নিজেকে নিয়ে এসছে, এবং বলছেন 3 নম্বরে ভারত এই মুহূর্তে রয়েছে, আমাদের কাছে খুবই গর্বের বিষয়। কিন্তু যদি আমরা কলকাতার কথা বলি, তাহলে কলকাতায় যেটা শোনা যায় যে বেঙ্গালুরু বা হায়দ্রাবাদ অনেকটাই এগিয়ে রয়েছে, সেক্ষেত্রে কলকাতার পজিশন কীরকম এআই এর? এবং এই প্রশ্নটা আরও এ কারণেও রাখবো যে যেহেতু আপনার কোম্পানি কলকাতা বেসড কোম্পানি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে কী কী সুবিধা বা অসুবিধা আপনি ফেস করেন? দেখুন, সত্যি কথা বলতে কি, অবশ্যই ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ আজকের দিনে দাঁড়িয়েও কলকাতার থেকে কিছুটা তো এগিয়ে রয়েছেই, পার্টিকুলারলি এক্সপোজার পার্সপেক্টিভে বলুন বা ইকোসিস্টেম পার্সপেক্টিভে বলুন। কিন্তু এই যে গ্যাপটা যত দিন যাচ্ছে তত সেই গ্যাপটা আস্তে আস্তে কমেও আসছে। আমরা যখন প্রথমে শুরু করেছিলাম তখন এইরকম একটা মাইন্ডসেট বা মেন্টালিটি আমাদের কাছে আসতো যে কলকাতায় বসে এআই স্টার্ট আপ বা কলকাতায় বসে গ্লোবাল এআই সলিউশন ডেভেলপমেন্ট, আদৌ কি এটা পসিবল, এরকম আমাদের কাছে আসতো। তো আমি তো বলবো অবশ্যই পসিবল। তার কারণটা হচ্ছে যে ওই প্রথমেই বললাম যে ইকোসিস্টেম বা এক্সপোজার রিলেটেড যে গ্যাপটা ছিল এতদিন, তাহলে সেটা আস্তে আস্তে কমে আসছে। আর আজকের দিনে এই এআই বা আইটি অর্গানাইজেশনসগুলো এমন হয়ে গেছে যেটা লোকেশন স্পেসিফিকও নয়। আমরা এখানে বসে গ্লোবাল কাজ করছি, আমরা এখানে বসে ব্যাঙ্গালোরে কাজ করছি, হায়দ্রাবাদে কাজ করছি। সো লোকেশন স্পেসিফিকের ওই যে রিকোয়ারমেন্টটা ছিল ওটাও আজকে আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে যদি আমরা একটু এমপ্লয়মেন্টের প্রশ্নে আসি, যে আপনার সংস্থা যখন এমপ্লয়মেন্টের জন্য ছেলে মেয়ে নেয়, সেক্ষেত্রে যখন আপনি হায়ার করছেন, তখন কলকাতা বেসড কোম্পানি হওয়ার দরুন কলকাতার যুবক যুবতীদের আপনি একটু আগে প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করবেন বা করেন, সেক্ষেত্রে কতটা তাদের মধ্যে এই বিষয় নিয়ে নলেজ আপনি দেখতে পান? দেখুন, সেটার আগে আমি প্রথমে এটা বলি যে ওই আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে কলকাতাতে অসুবিধা কিছু আছে কিনা, একটা তো অবশ্যই একটা আমরা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে যে হাই স্কিল রিসোর্স এআই পার্সপেক্টিভে আপনি যদি বলেন, সেটা এই মুহূর্তে অন্তত কলকাতাতে একটু হলেও কম কম্পেয়ার টু ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ। এবার কিন্তু যে কোনো স্টুডেন্টকে বা যে কোনো যে ক্যান্ডিডেটকে যদি আমাদের এই এআই স্টার্টআপে নিতে হয়, তাহলে তাদেরকে কিছু বেসিক এআই তো শিখতেই হবে, তার ডোমেন স্পেসিফিক যে কাজটা সে করতে চাইছে।
আর যেহেতু খুব হাই টেকনোলজির রিকোয়ারমেন্টও নয়, খুব হাই এডুকেশনাল এক্সপার্টিসের রিকোয়ারমেন্ট নয়, তো কোনো ক্যান্ডিডেট যদি বেসিক এআই জানে বা শিখতে পারে বা এআইয়ের উপরে তার প্রভিন্স তৈরি করতে পারে, তাকে আমরা নিতেই পারি। এবং শুধু এই জন্যেই আমরা আমাদের একটা সেপারেট ভার্টিক্যালি তৈরি করেছি, যেটা রিজন স্কিল ডেভেলপমেন্ট। তো এই স্কিল ডেভেলপমেন্ট ভার্টিক্যাল ইউজ করে আমরা চেষ্টা করছি ম্যান পাওয়ারের এআই নলেজ ইনক্রিজ করা বা ক্যান্ডিডেটদেরকে ট্রেনিং দেওয়া। এত ব্যস্ততা এবং এত প্রেশারে তো অবশ্যই বোঝাই যাচ্ছে প্রেশার যথেষ্ট থাকে, নিজের জন্য কি সময় পাওয়া যায়? নিজের জন্য সময় ওইভাবে পাওয়া যায় না, তাও বার করে নিতে হয়। আমি চেষ্টা করি দিনের মধ্যে অ্যাটলিস্ট আধ ঘন্টা 30 মিনিটসের মতন টাইম নিজের হয়তো ফিজিক্যাল এক্সারসাইজ বা মেন্টাল এক্সারসাইজ বা কিছু পড়াশোনা বা এগুলো করার চেষ্টা করি। কিছু কিছু দিন হয়তো মিস হয়ে যায়, যদি আমি বাইরে যখন ট্রাভেল করছি তখন হয়তো মিস হয়, নাহলে করার চেষ্টা করি। আর আরেকটা জিনিস যেটা আমি মানে করার চেষ্টা করি সেটা হচ্ছে যে নিজের ফ্যামিলির সাথে একটা টাইম স্পেন্ড করা, মানে এটা মানে আমি করতে ভালোবাসি এবং আমি করি আর কি। কারণ আমার মনে হয় যে এই এত প্রেশার এত এরপরেও যখন আমি আমার ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করছি, সেটা আমাকে অনেকটা রিফ্রেশ করে। কারণ সেখানে না এআই আছে, না বিজনেস ডিসকাশন আছে, না কিছু আছে, একদম সেলফ নিজেদের মধ্যে ডিসকাশন এবং নিজেদের মধ্যে। এই প্রত্যেক দিনই নতুন কোনো এআই টুল আসছে, তার কোনো নতুন ভার্সন আসছে উইথ নিউ ফিচার্স। তো এটা না বেশ ভালো লাগে একটা প্রত্যেক দিনে একটা কিছু টাইম এতে স্পেন্ড করতে, নতুন কিছু শেখা যায়, নতুন কিছু জানা যায়, বাইরে কীভাবে কী কাজ হচ্ছে জানা যায়। তো আমি এগুলো করি আর আমার ভালো লাগে এর মধ্যে। আমি আশা করব যে দর্শকদের কাছে আমরা কিন্তু অনেকটাই পৌঁছে দিতে পেরেছি। মিস্টার জানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেকটা ধারণা স্বচ্ছভাবে আমরা তুলে ধরতে পারলাম আপনার দক্ষতায় বা বলা যেতে পারে আপনার জ্ঞানের মাধ্যমে। তো ভালো থাকবেন ওঙ্কার বাংলার দর্শকরা, এগিয়ে চলুন, পাওয়ার ইন বেঙ্গলের সাথে থাকুন, ওঙ্কারের সাথে থাকুন। নমস্কার।